কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বুধবার 13 আগস্ট 2025। আজকে পেপার অ্যানালাইসিস নিয়ে হাজির হয়েছি। আমরা নগর সংস্করণ পড়ব আজকে। দেখেন আমাদের ইন্টারন্যাশনাল নতুন চ্যানেলে আপনি অ্যাড হয়ে যাবেন। আর বেঙ্গল সোসাইটিতে প্রতি ফ্রাইডে আপনারা ফ্রি মডেল টেস্ট দিতে পারবেন। আর পেইড মডেল টেস্ট বা ওগুলোর সুবিধা তো আছেই। এই ভিডিও ডেসক্রিপশন ডিটেলস পেয়ে যাবেন। দেখেন, আমরা আজকে গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করি। আজকে গুরুত্বপূর্ণ কন্টেন্টের পরিমাণ কম, তো বেশিক্ষণ সময় প্রয়োজন হবে না। দেখেন, দলগুলো সন্তুষ্ট, আপত্তি ও ভিন্ন মতো আছে। আরপিও সংশোধনের প্রস্তাব, আমি না এটা নিয়ে দিন কথা বলতেছিলাম আর কি, যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলো নিয়ে আপনার যথেষ্ট পরিমাণ ফ্যাসিনেটেড, রাদার দেন জনগণের কী অবস্থা সেটা নিয়ে কোনো ধরনের ডিসকাশন বা ওরা ব্যাপারটা স্কিপ করে যাচ্ছে। গত 15 বছরে যদি আপনার নির্বাচন হয় নাই বলা হচ্ছে, প্রতিটা রাজনৈতিক দলই এই কথা বলতেছে যে গত 15 বছর সুষ্ঠু নির্বাচন হয় নাই। তো গত 15 বছরে যদি নির্বাচন নাই হয়, তাহলে দলগুলোর আসলেই জনসমর্থন আছে কি না, গত 15 বছরে ওদের জনসমর্থন কতটুকু আছে সেইটাও তো আমরা বুঝতে পারতেছি না। নির্বাচন হলেই না বুঝে যেত যে জনসমর্থন আছে কি না। তো আমরা মানে জানিই না যে জনসমর্থন আছে কি না। এটা না জেনে আমি শুধু দলগুলোর সন্তুষ্টির উপরে বেস করে ডিসিশন নিচ্ছি কেন? এখন আধুনিক এই সময়ে আপনার গণতন্ত্র বলতে বোঝায় রাজনৈতিক দলের শাসন। হ্যাঁ, এখন রাজনৈতিক দলের শাসন আপনার, এখন এই দলগুলো আপনার রাজনীতিতে থাকা লাগবে এবং নির্বাচনের মাধ্যমে সবসময় আপনার পারফর্ম করা লাগবে। এখন সেই পারফরমেন্সটা তো 15 বছর হয় নাই। আমার মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হচ্ছে, মানে উচিত ছিল আর কি, একদম ইনিশিয়াল স্টেজে বা আপকামিং স্টেজগুলোতে একটা গণভোট দেওয়া। যে কিছু যেই সংস্কারগুলো চাচ্ছে এই গভর্নমেন্ট, কিছু সংস্কার অবশ্যই গণভোট দেওয়া উচিত। অধ্যাদেশের মাধ্যমে বা ধরেন অন্য কোনোভাবে আপনি এক্সিকিউট করতে পারতেছেন, বাট আপনি যদি গণভোটের মাধ্যমে একটা এক্সিকিউশনের দিকে যান, সেটা কিন্তু একটা এক্সাম্পলেটরি ব্যাপার ক্রিয়েট করবে। এবং আমার মনে হয় যে আপনারা সবাই বলতেছে আর কি যে এই গভর্নমেন্ট লিগ্যাল, কারণ এই গভর্নমেন্টকে জনগণ ক্ষমতায় বসাইছে। জনগণই চূড়ান্ত ক্ষমতার উৎস, জনগণ যেটা বলে সেটা রাইট, সো এই গভর্নমেন্ট রাইট। তো যেই গভর্নমেন্টকে জনগণ ক্ষমতায় বসেছে সেই গভর্নমেন্ট যখন ডিসিশন নেয় বা সংস্কার করে, সেইটা অবৈধ কেন হবে? সেইটার জন্য আবার নির্বাচিত জনগণ সরকার কেন লাগবে? কারণ সবাই তো বলতেছে যে এই সরকারই হচ্ছে জনগণের সরকার। এইখানে কিছু আপনার কনফিউশন ক্রিয়েট হচ্ছে, মানুষের কন্ট্রোভার্সি ক্রিয়েট হচ্ছে। সো একটা গণভোট খুব বেশি প্রয়োজন মনে হচ্ছে আর কি আমার। দেখেন, ইউনুস এবং আনোয়ারের বৈঠক হচ্ছে, দুই দেশের সম্পর্ক গভীর করার প্রত্যয় জানানো হয়েছে। আমাদের সাথে আপনার মালয়েশিয়ার সম্পর্কটা আসলে গভীর করার খুব প্রয়োজন আছে, কারণ আমাদের ইস্টমুখী হওয়া লাগবে। ওয়েস্টে অনেক গ্যাঞ্জাম চলতেছে। মালয়েশিয়া আমাদের শ্রম বাজারের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা এন্টিটি। সো আমার মনে হচ্ছে আপনার এই 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 যে আপনার এই সফরটা খুবই গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ান প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশেও আসছিল। সো আই গেস বাংলাদেশ আপনার মিয়ানমার বেস্ট করে আগাচ্ছে, সরি বাংলাদেশ মালয়েশিয়া বেস্ট করে আগাচ্ছে। এবং মালয়েশিয়া যেহেতু আসিয়ানের মেম্বার, সো আশা করা যায় যে বাংলাদেশ হয়তো আসিয়ানেও একটা একটা সাপোর্ট পাবে আর কি। অনিশ্চয়তায় আপনার এইচ এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন, AUW, এখানে বৃত্তি পেয়ে চলে 30 জন ফিলিস্তিনি শিক্ষার্থী বা ছাত্রী, তাদের আপনার হুট করেই আপনার অন অ্যারাইভাল ভিসার অনুমতি বাতিল করে দেয়। এখন দেখেন, এখানে দেখেন যে গাজা থেকে জর্ডান হয়ে ফিলিস্তিনি ছাত্রীদের চট্টগ্রামে পৌঁছানোর কথা ছিল এবছরের মাঝামাঝি, কিন্তু হঠাৎ করে গত জুনে চট্টগ্রামের পুলিশ প্রশাসন এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন কর্তৃপক্ষকে ফিলিস্তিনি ছাত্রীদের আগমনে ভিসা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের কথা জানায়। কিন্তু কেন বাতিল করে এইটা নিয়ে কোনো ধরনের নিউজ নেই, আমি এটা নিশ্চয় বুঝলাম না। যাই হোক, দেখেন ওই 130 জনের মধ্যে যেহেতু ওরা অলরেডি কিন্তু আপনার জুনের মধ্যে চলে আসার কথা ছিল, এখন যেহেতু আসে নাই, তার মধ্যে 30 জন ছাত্রীকে পাওয়া যাচ্ছে না। সম্ভব ধারণা করা হচ্ছে তারা নিহত হয়েছেন বা মারা গেছেন অথবা অন্য কোথাও চলে গেছেন। মারা যাওয়ার সম্ভাবনাই বেশি। আমরা যদি অন্তত 130 জন মানুষকে হয়তো সেভ করতে পারতাম। তো আমার মনে হচ্ছে হয়তো এটা ইন্টারন্যাশনাল একটা প্রেশার ছিল। তো এইখানে কিন্তু আসলে প্রেশার থাকবে, তার মানে যে আপনি মানবতার যে একটা ডাক, সেটাকে আপনি অবহেলা করতে পারেন না আর কি। যাই হোক, এটা নিয়ে আসলে আরও ডিসকাশন হওয়ার প্রয়োজন আছে। কেন এটা বাতিল করা হয়েছে, কী সমস্যা? মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্ত, অভিভাবকরা চান বন্ধক স্কুলে কোচিং। দেখেন, এটার সাথে আসলে বিমান বিধ্বস্ত হওয়ার কোনো সম্পর্ক নাই, কারণ বিমান বিধ্বস্ত একটা অ্যাক্সিডেন্ট ভাই। এটা এটা আসলে যে কোনো জায়গাতেই হইতে পারতো। এখন কথা হচ্ছে যে স্কুলের মধ্যে কোচিং কেন লাগবে? আমার কথা হচ্ছে এটা, যেই টিচার স্কুলে পড়ায়, যেই টিচার ধরেন আপনার ক্লাসে পড়াচ্ছে
আপনার একটা কবিতার ক্লাস নিচ্ছে, সেই টিচার আবার কোচিংয়ে ওই একই কবিতার কেন পড়াবে? তাহলে উনি কেন ক্লাসই ভালো করে পড়ায় না? এটা টোটাল একটা হচ্ছে মানে এটা একদম ঢাকা শহরে বা চট্টগ্রাম শহরে সবগুলা ভালো ভালো জায়গাতে এটা দেখা যাচ্ছে। এবং ভালো ভালো স্কুলে তারা একে তো স্কুল করায়, আবার স্কুলের পর 2 ঘন্টা কোচিং করাচ্ছে। এইটা কোনো কথার মধ্যে পড়ে? তাহলে এটা কোচিং সেন্টার নাকি? যেখানে কোচিং সেন্টার থেকে আমরা চাচ্ছি কোচিং সেন্টার প্রথা তুলে ফেলার জন্য, সেইখানে স্কুলই হচ্ছে কোচিং সেন্টার হয়ে যাচ্ছে। আবার স্কুলগুলোর কিন্তু বেতন প্রচুর হাই। তাহলে এই ধরনের ভণ্ডামিগুলো বন্ধ করা দরকার আসলে। এগুলো একদম আপনার একটা রুল জারি করা উচিত যে স্কুলে স্কুল হবে এবং এমনভাবে পড়াইতে হবে যাতে বাচ্চাদের বাসায় পড়তে না হয়। তার উপর হচ্ছে তো স্কুলে পড়ায়, তার উপর হচ্ছে স্কুলে কোচিং করে, আবার বাসায় পড়ায়, বাসায় টিচার হয় কি এক, তাহলে স্কুলে পড়ার কি দরকার? দেখেন ফিনান্সিয়াল টাইমসকে দুদকের আইনজীবী বলেছেন টিউলিপের বাংলাদেশি নাগরিকত্ব রয়েছে, যেহেতু টিউলিপ বলেছিল তার বাংলাদেশি নাগরিকত্ব নাই। আমরা আপনার পরের পেজে দেখি, এখানে সম্ভবত কিছু পেজ স্কিপ করা হয়েছে। আচ্ছা, পরে আসবে পেজগুলো। দেখেন পাল্টাপাল্টি শুল্ক কার্যকরের আপনার সময়সীমা বাড়ল 90 দিন। যুক্তরাষ্ট্র এবং চীনের শুল্ক আরোপের আপনার ডেডলাইন হচ্ছে 90 ডেজ বাড়ানো হয়েছে 3 মাস। সো এখনও পর্যন্ত মানে যুদ্ধ একদম শুরু হয় না বলা যায়। গাজায় গণহত্যা নিয়ে সরকারের নীরবতা লজ্জাজনক বলেছে প্রিয়াঙ্কা। এখন দেখেন আবার প্রিয়াঙ্কা গান্ধী আপনার ভারতের যে আপনার বৃহত্তম গণতন্ত্র এবং মানবাধিকার কথা বলে মোদিরা, এবং তারাই কিন্তু ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করতেছে। তো এটা নিয়ে হচ্ছে এইবারই প্রথম আপনার বড় মাপের কেউ কথা বলতেছে, এটা একটা বিশাল ব্যাপার। গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, তারা অলরেডি হচ্ছে একটা আপনার সই করেছে, সাইন করেছে একটা বিলে, সেটা হচ্ছে আপনার নেতানিয়াহু, যে গাজাটাকে পুরোপুরি দখল করে ফেলবে ইসরায়েল। তো স্বাভাবিকভাবে হচ্ছে তারা এখন মানুষ মারাও শুরু করছে বেশি, এবং হচ্ছে মানে আমরা লিটারালি কিছু করতেছি না, জাস্ট দেখে দেখে যাচ্ছি আর কি। ওকে, কিছু পেজ কম, আমি পিডিএফ আসলে এটাই পেয়েছি আজকে, অন্য পিডিএফটা আমি পাই নাই, ফুল পিডিএফটা। যাক, দেখেন বিশেষ ছাড়ের সুবিধা পেল খেলাপি 280 প্রতিষ্ঠান। এখন এটা নিয়ে অনেকে ক্রিটিক করতে পারেন, বাট আপনি দেখেন যে বিভিন্ন ব্যাংকের বিশাল বিশাল অ্যামাউন্ট হচ্ছে আপনার খেলাপি হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে ওই কোম্পানির মালিক হয়তো জেলে, কিংবা হচ্ছে কারখানা বন্ধ। এখন কারখানা বন্ধ রাখা আপনি তো মানে ওই লোনটাকে পারফর্মিং করতে পারবেন না। আবার ওই দেখা গেছে আপনার 100 কোটি টাকার জামানত রাইখা 1000 কোটি টাকা লোন নিয়ে ফেলাইছে। সো ওই সম্পত্তি বেচেও আপনি বেশি টাকা কামাইতে পারবেন না। সো এখন আপনার হাতে একটাই ওয়ে আছে, এটাকে এনিহাও কারখানা ওপেন করা লাগবে। এখন যেভাবে করেন আপনি চাইলে এটা ন্যাশনালাইজ করে ফেলেন, সরকার অধিগ্রহণ করে ফেলুক বা প্রাইভেটাইজেশনে পাঠিয়ে দেন, কিছু একটা করে আপনার আপনার রান করতে হবে কোম্পানিগুলো। এটার সাথে আসলে কোনো গতি নেই। ব্যবসা উন্নয়ন অর্থনৈতিক অঞ্চলে আরও $4 কোটি বিনিয়োগ করবে হচ্ছে চীনের খাইশি গ্রুপ, এবং রপ্তানি প্রবাসী আয় বৃদ্ধি, রিজার্ভ বৃদ্ধি পাওয়ার কারণে স্বস্তি এসেছে। আমরা গত অর্থ বছরের মধ্যে 30 বিলিয়নের বেশি রপ্তানি আয় রেমিটেন্স পাইছি, এটা বিশাল বড় ব্যাপার। ভারতে মার্কিন পণ্য বর্জনের ডাক, এটা নিয়ে হচ্ছে আমি ওদিন লেখালেখি করতেছিলাম যে ভারতের একটা জিনিস ভালো হচ্ছে আপনার, ওরা হচ্ছে একটু ন্যাশনালিজমটা খুব বেশি আর কি। তো ওদের উপর 50%-এর যে বোঝা চাপায় দিচ্ছে ট্রাম্প, তার মধ্যে 25% কার্যকর হয়েছে, 25% 27 তারিখের পরে কার্যকর হবে। এর মধ্যে হচ্ছে ভারতে হচ্ছে বিদেশি ফুড, ইম্পোর্টেড প্রোডাক্ট ইউজ না করার জন্য একটা স্বদেশি আন্দোলনের ডাক দিছে। এই জিনিসটা হচ্ছে আমরা বাংলাদেশে পাই না। বাংলাদেশে ধরেন আপনার যে বাম রাজনীতি যারা করে, কিংবা হচ্ছে বাংলাদেশে যারা হচ্ছে আপনার ন্যাশনালিজমের রাজনীতি করে, কিংবা যেগুলোর যে বাংলাদেশি মানুষগুলোরা পলিটিক্স করতেছে বা আপনার হাই প্রোফাইল সিভিল সোসাইটি, তারা কিন্তু দেশি পণ্য নিয়ে কোনো কথাই বলে না। আমাদের আসলে সবগুলোই হচ্ছে মানে আমার মনে হয় ভাড়াটে মানুষ। যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে 2টা জাহাজ, প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি খরচ হচ্ছে। বুঝে যাচ্ছে এগুলো কেন পারচেস করতেছে। সাম্প্রতিক সময় হচ্ছে আমাদের উপর যে আপনার শুল্ক কমানো হয়েছে, সেটার জন্য হয়তো এটা দেওয়া হয়েছে। দেখেন আমি নর্মালি হচ্ছে খেলাধুলার পেজগুলো রিভিউ করি না, বাট আজকে না করে পাই নাই। বাংলাদেশের নারী ফুটবল দল খুব ভালো করতেছে। এবার নারী ফুটবল এবং ক্রিকেট দুইটাই খুব ভালো করতেছে, অথচ দেখেন আপনার ওদের ম্যাচ ফির টাকা দেয় না। একটা ম্যাচ ফির টাকা হচ্ছে 10,000 টাকা, সেই টাকাটা দেওয়া হয় না। তারপর সাফ শিরোপা জয়ের 9 মাস হয়ে গেছে, বাট ওদের হচ্ছে পুরস্কার এখনও দেয় নাই। তো টাকা না দিলে সেটা ঘোষণা করার প্রয়োজন কী ছিল? এবং নট অনলি দিস, তার এই মেয়েরা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গেছে, বলছে ওদের ওদের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না, অন্তর্বর্তী সরকারের কোনো স্টেপ নেয় নাই। এটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার। মানে বাংলাদেশের নারীরা খেলাধুলা যা করতেছে, ছেলেরা তো পুরো গর্দভ কিসিমের। শেষ পেজে দেখি আমরা পুলিশ এলেও মব দেখে ফিরে যায়। দেখেন
যে তারাগঞ্জে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। দেখেন রংপুরের তারাগঞ্জের রূপলাল দাস এবং প্রদীপ লালকে পিটিয়ে হত্যা করার সময় খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিল পুলিশ। রূপলাল আর প্রদীপ তখন জীবিত ছিল, চিন্তা করে দেখেন। কিন্তু মবের ভয়ে তারা উদ্ধার না করে সেখান থেকে পুলিশ পালায় যায় বা চলে যায়, ফিরে একই কথা, পালায় যায় চলে যায় একই কথা, ঠিক না? কারণ ওরা তো ভয় পেয়েছে। এখন দেখেন এই যে পুলিশ যদি এখন নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে নিরাপত্তা কে দিবে, কাকে দিবে? এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখেন ওই যে পেজগুলো হচ্ছে আমরা পড়ি নাই, সেই পেজগুলো এখন আছে, একটু দেখি আমরা। দেখেন এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রীতে 79% না। এখন দেখেন এই যে সুজনের মতামত যাচাই, এইগুলো হচ্ছে আমার খুব একটা ক্রেডিবল মনে হয় না। 17 কোটি মানুষ আছে বাংলাদেশে, 64টা জেলা আছে, তো ওইখানে আপনি হচ্ছেন 1373 জনের মতামত নিয়ে আপনি প্রথম আলোর মতো একটা জায়গায় নিউজ চলে আসতেছে, ওটা খুব হাস্যকর লাগছে আমার। আপনি মানে আপনার যখন রিসার্চ ম্যাথোলজি পড়েন তখন আপনি দেখবেন যে পপুলেশন কত হইলে আপনার হচ্ছেন কত মানুষকে হচ্ছে আপনি আপনি ডেটা কালেক্ট করতে হবে। 17 কোটি মানুষের আপনি হচ্ছেন অ্যাটলিস্ট 1 লাখ মানুষের তো মতামত নেওয়া লাগবে। 1000 মানুষ তো ভাই এখন একটা স্কুলেই পড়ে। আপনি বিকর্নেসের স্কুল বা আপনি এই টাইপের বড় একটা স্কুলে এসএসসি পরীক্ষা দেয় 1-1,500 পোলাপান। এর মধ্যে ওদের 1000 জনের মানুষ নেওয়া হচ্ছে মানে প্রধানমন্ত্রিত্ব 2টা মেয়াদে হইতে পারবে কিনা, এত বড় একটা ইস্যুতে আপনি একদম নিউজ করে ফেলার মতো, মানে এটা আমার খুবই হাস্যকর লাগছে। দেখেন যমুনা সেতুতে রেল লাইন সরছে, চওড়া হচ্ছে সড়ক, এটা ভালো হবে। দেশের সব স্ট্যান্ডের দাম কমছে। এই যে দেখেন রোহিঙ্গাদের সিম দিতে চায় সরকার। সিমের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার ব্যাপারটা খুবই, মানে আমার যেটা মনে হচ্ছে যে সিমের ব্যাপারটা আপনার এটা হয়তো ইন্টারন্যাশনালি প্রেশার দিয়ে দেওয়া হচ্ছে, বা সামহাও যেহেতু এই গভর্নমেন্ট এনজিও ফোকাসড, সিম ওরা ইউজ করতেছে, বাংলাদেশি বলেন কিংবা হচ্ছে আপনার মিয়ানমারের বলেন, চুরি করে ইউজ করতেছে, সেটা একটা ব্যাপার। ডাজেন্ট মিন দ্যাট আপনি একদম লিগাল করে দিবেন আর কি। এখন সিম দেওয়ার ফলে কিন্তু ওরা কিন্তু মানে এখন ইজিলি অ্যাক্সেস করতে পারবে, সবার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। কয়েকদিন পরে দেখবেন আসলে বাংলাদেশের মূল ধারার সাথে মিশে যেতে কোনো টাইম নেবে না, আসলে ওদের ভাষা, চেহারা, গঠন, শারীরিক গঠন সব কিছু কিন্তু আমাদের সাথে ম্যাচ করতেছে। সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হয়েছে। ফরহাদ মাজারকে আমি মোটামুটি আর্টিকেল ফলো করি, বাট উনি হচ্ছে খুব বেশি কথা বলে, এটা সমস্যা। যে আমার যেটা মনে হয় আর কি, যে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দেওয়ার কোনো মানে আপনি যখন হচ্ছে লিটারেলি হচ্ছে আপনি 1947 সাল কিংবা তারও আগে থেকে আপনি যদি ধরেন 1920 সাল থেকে বা আপনি 6 থেকে ধরেন না, 1906 সাল থেকে বঙ্গভঙ্গ থেকে যদি আপনি 71 পর্যন্ত ধরেন, এই যে ধর্মনিরপেক্ষতা, তারপর সমাজতন্ত্র, ঠিক আছে, এগুলো কিন্তু আপনার খুব খুব মানে রেলেভেন্ট টপিক ছিল সেই সময়। সেই সময় যে আপনার স্বদেশী আন্দোলন ছিল, আপনার ব্রিটিশ বিরোধী যে আন্দোলনগুলো ছিল, সেখান থেকে কিন্তু আপনার টার্ম বাই টার্ম কিন্তু ধর্মনিরপেক্ষ ব্যাপারটা আসছে, সমাজতন্ত্রের ব্যাপারটা আসছে। এবং হচ্ছে ধরেন আমাদের মুক্তিযুদ্ধের সমসাময়িক সময় কিন্তু আপনার আপনার ওই যে সমাজতন্ত্রের একটা ভালো জোয়ার ছিল আর কি, নট অনলি বাংলাদেশ, পুরো আপনার এশিয়াতেই একটা জোয়ার ছিল। তখন আপনার কোল্ড ওয়ার চলতেছিল, সমাজতন্ত্রের বিস্তার চলতেছিল, ওটা একটা মোমেন্ট অফ টাইম ছিল আর কি, ঠিক আছে। আর ফরহাদ মাজার হচ্ছে দেখবেন খুব বড় বড় করে ধর্মের কথা বলে, ইসলাম ধর্মের পক্ষে কথা বলে, লিখালিখি করে, অথচ দেখা যায় তিনি ঠিকঠাক ধর্ম পালন করে না। এই হচ্ছে মানে ওনার সমস্যা আর কি। দেখেন 5 নম্বর পেজে হচ্ছে গণতন্ত্রের উত্তরণে আমরা কেন বারবার হোঁচট খাচ্ছি, এটা আমাদের খুব একটা প্রয়োজন নেই। আচ্ছা, এইখানে খুব একটা ডেটা নাই আর কি আজকে পড়ার মতো। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।